কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন অধ্যায়ের সূচনা করল সৌদি আরব। দেশটির স্টার্টআপ হিউমাইন আইকিউ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট হিউমাইন চ্যাট, যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম হালাল এআই। চ্যাটবটটি আরবি ও ইংরেজি ভাষার পাশাপাশি আরবির বিভিন্ন উপভাষাতেও সাড়া দিতে সক্ষম। স্থানীয় ডেটাসেটে প্রশিক্ষিত হওয়ায় এটি ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও ভাষা রক্ষায় ভূমিকা রাখবে বলে জানায় প্রতিষ্ঠানটি সিইও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি এআই তৈরি করা যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সৌদি আরবকে বৈশ্বিক এআই অঙ্গনে নতুনভাবে পরিচিত করবে এবং স্থানীয় সংস্কৃতির সাথে প্রযুক্তির সমন্বয়ে দৃষ্টান্ত স্থাপন করবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শ্রমিক দিবস সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্তত 20 জন মারা গেছেন, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সালাদো ক্রিকে এবং আশেপাশের এলাকায়। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। জরুরি সেবার টিম ক্ষতিগ্রস্তদের খাদ্য, পানি এবং নিরাপদ আশ্রয় সরবরাহ করছে। স্থানীয়রা সতর্ক থাকার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলছেন। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। বিটিএস এর তারকা জংকুক আবারও দেখালেন তার বিশ্ব মাতানো প্রভাব। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে কেলভিন ক্লেইনের স্প্রিং 2026 শোতে অংশ নেন তিনি। বেজ রঙের ফ্লোয়িং শুটে মঞ্চে হাজির হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই টুইটারে তৈরি হয় 1 মিলিয়নেরও বেশি পোস্ট। সেই দিনটি জংকুককে করেছে বিশ্বের সবচেয়ে আলোচিত সঙ্গীত শিল্পী। ভক্তরা হ্যাশট্যাগে ভরিয়ে দেন। কেউ বলছেন দ্য মেইন ইভেন্ট, আবার কেউ প্রিন্স চার্মিং। তার উপস্থিতি, পোশাক ও স্টাইল নিয়ে আলোচনার ঢেউ বইছে। জংকুক 2023 সাল থেকে কেলভিন ক্লেইনের গ্লোবাল অ্যাম্বাসেডর। এই NYFW শো তার পার্টনারশিপের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে। ফ্যাশনের এই আলোচনার পাশাপাশি তিনি ভক্তদের জানিয়ে দেন 2026 সালে আসছে বিটিএস এর নতুন অ্যালবাম। গান লেখা ও রেকর্ডিং প্রায় শেষ, শুধু মিউজিক ভিডিও তৈরি বাকি। এইভাবে ফ্যাশন এবং সঙ্গীতের জগতে আবারও শীর্ষে উঠে এলেন জংকুক। টিকটকের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। ওয়াশিংটনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নিশ্চিত করেছেন, টিকটককে মার্কিন নিয়ন্ত্রণে আনতে কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন্ট জানিয়েছেন, চুক্তির শর্তাবলীতে দুটি পক্ষ একমত হয়েছে। এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুমোদন বাকি। 2024 সালে প্রেসিডেন্ট জো বাইডেন বাইটড্যান্সকে টিকটক বিক্রির জন্য 9 মাস সময় দেন, না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধের হুমকি ছিল। নানা টানাপোড়েন শেষে অবশেষে বিক্রির কাঠামো দাঁড়ালো। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 135 মিলিয়নেরও বেশি। এক কথায় মার্কিন মালিকানায় যাচ্ছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম, যা সোশ্যাল মিডিয়ার বড় মোড় ঘোরানো অধ্যায় হতে যাচ্ছে। পাকিস্তানের জনপ্রিয় শিশু ইউটিউবার ভাই বোন মোহাম্মদ সিরাজ ও মুস্কান দেখালেন এক অনন্য দৃষ্টান্ত। ইউটিউব থেকে উপার্জিত অর্থ আর দাতাদের সহযোগিতায় তারা গড়ে তুলেছেন গিলগিত বালতিস্তানের প্রত্যন্ত গ্রাম গুরসেইতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান জাকি একাডেমি। একসময় একই স্কুলে শিশুদের খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করতে দেখা যেত। সিরাজের পিতা মোহাম্মদ তাকির শেয়ার করা ভিডিও ভাইরাল হওয়ার পর সবার নজরে আসে বিষয়টি। ইসলামাবাদে চলে যাওয়ার সুযোগ থাকলেও পরিবারটি গ্রামের উন্নয়নের জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2 বছরের প্রচেষ্টায় তৈরি এই স্কুলে রয়েছে প্রশস্ত ক্লাসরুম, শিশুদের বিনোদন ক্ষেত্র, সৌরবিদ্যুৎ, পানির পাম্প ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকরা এই উদ্যোগকে গ্রামীণ উন্নয়নের বড় উদাহরণ হিসেবে দেখছেন। সিরাজ তার সাম্প্রতিক ব্লগে অন্য ক্রিয়েটরদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, যে কাজই করো উদ্দেশ্য যেন হয় মানুষের কল্যাণে। যেখানে পাকিস্তানের 2টো শিশু ইউটিউবার নিজেদের আয়ে একটি আধুনিক স্কুল দাঁড় করিয়ে ফেলেছে, সেখানে আমাদের দেশে তথাকথিত মানবতার ফেরিওয়ালারা ভিউর পেছনে ছুটে মানুষকে প্রতারিত করছে। আসলেই লজ্জার বিষয়। শিশুরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করছে, বড়রা সেখানে শুধু ভণ্ডামি করছে। কাতারের দোহায় অনুষ্ঠিত ঐতিহাসিক আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এক অভূতপূর্ব দৃশ্য।
আরব ও মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার ঘোষণা দেন। সম্মেলনে স্পষ্ট বার্তা দেওয়া হয়, আর কোনো নীরবতা নয়, এবার শক্ত প্রতিরোধ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে জানান, তারা শান্তির আলোচনাকে দুর্বল করতে চায়। ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র উল্লেখ করে আন্তর্জাতিক নীরবতার অবসান দাবি করেন। সবচেয়ে আলোচিত প্রস্তাব এসেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কাছ থেকে। ন্যাটোর মতো একটি সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও আঞ্চলিক স্বনির্ভরতা প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার জানিয়ে দেন, তার দেশ এমন বাহিনীতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। পারমাণবিক শক্তিধর পাকিস্তান মুসলিম জোটের ঢাল হবে। সম্মেলনের প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে ঘোষণা করা হয়। এই আহ্বানকে অনেকেই দেখছেন মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ, যেখানে আরব ও ইসলামী দেশগুলো একত্র হয়ে নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অটল প্রতিজ্ঞা নিয়েছে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তোড়জোড় শুরু করেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দাবি করেছেন 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা ছাড়তে চান তিনি। এজন্য সুশীলা দিনে 18 ঘন্টা কাজ করবেন। বিবিসি নেপালিকে দেয়া এক সাক্ষাৎকারে সুশীলা ওইসব কথা বলেন। দায়িত্ব নেয়ার পর এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার। এক প্রশ্নের জবাবে সুশীলা বলেন, আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব 6 মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। একটা পুরনো ভোটার তালিকা আছে তাদের, কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে 6 মাসে সেটা করা সম্ভব। জেনজি বিক্ষোভে সহিংসতা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র 4 জন সদস্য আছি। আমাদের হাতে সময় রয়েছে 6 মাস। এই 6টি মাসকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমাদের পরিকল্পনা হলো ওই তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার, বা বড়জোর 1.5 মাস। বিভিন্ন ক্ষেত্রে 3 জন বিশেষজ্ঞকে দিয়ে সেই তদন্ত চালানো হবে। এসব কারণে দেশের গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতেই মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চান সুশীলা। তবে এ নিয়ে দেশটিতে নতুন করে অসন্তোষ দানা বাঁধছে। আন্দোলনকারীদের একটি অংশ সুশীলা কার্কির বিরোধিতা করছেন। বিক্ষোভকারীরা বলছেন, সুশীলা প্রধানমন্ত্রী হয় তাদের নতুন নেপালের স্বপ্ন ভেস্তে গেছে। এর জবাবে সুশীলা বলেন, হয়তো আমরা সব দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। কিছু অপূর্ণ থেকে গেলে পরবর্তী সরকার তা পূরণ করবে।